এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। আগামী 2রা মে বিকেল 4টায় অমরাবতীর রাজধানী নির্মাণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রত্যাশায় সরকার গুন্টুর, কৃষ্ণা, প্রকাশম এবং পশ্চিম গোদাবরী জেলার অংশগ্রহণকারীদের অংশগ্রহণের জন্য বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে। প্রস্তুতি তদারকির জন্য একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিশেষ সুরক্ষা গোষ্ঠী অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানা গেছে। আবারও সরাসরি বিচার ব্যবস্থাকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার বক্তব্য, সুপ্রিম কোর্ট যেভাবে আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিচ্ছে, সেটা করা যায় না। এভাবে ভারতের রাষ্ট্রপতিকে কেউ বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না। প্রসঙ্গত, গত 11ই এপ্রিল আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারবে না রাষ্ট্রপতি। 3 মাসের মধ্যে তাকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালের জন্য ওই একই নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের অঙ্গ হিসেবে গরিবদের অধিকার সুরক্ষা, গরিবদের মিলবে, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার এক কর্মশালার আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কর্মশালা সম্পর্কে প্রদেশ বিজেপি সভাপতি জানান, ওয়াকফ সংশোধনী বিল 2025 আইনে পরিণত হয়েছে। এই বিল সম্পর্কে জনসমক্ষে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই ওয়াকফ বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা তুলে দেওয়ার জন্য। সেই মোতাবেক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। আমরা সবাই জানি যে ওয়াকফ বিল 2025 এই ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা জানি 2013 সালে কংগ্রেস তৎসময় ঠিক লোকসভার প্রাক মুহূর্তে এই ওয়াকফ যে বিল রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা যারা এই ওয়াকফ বিলের সমর্থনে আজকে যারা বিরোধিতা করছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং একটা স্বজন পোষণের মতো সেখানে 2013 সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়। 2025 সালে আমরা লোকসভা এবং রাজ্যসভায় সেটি অ্যামেন্ডমেন্ট করা হয়। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056।
অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর স্বাগত সংবাদে। অতি সম্প্রতি অটোতে এক ছাত্রীর সাথে অভব্য আচরণের ঘটনায় অভিযুক্তকে বটতলা ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এই সম্পর্কে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ওই বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আমি পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের সরকার আমাদের কন্যা এবং মায়েদের নিরাপত্তা এবং মর্যাদাকে অগ্রাধিকার দেয়, পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের প্রতি শূন্য সহনশীলতা নিশ্চিত করে বলে মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি পরিষ্কার ভাষায় জানান যে সংসদে যে সংশোধিত ওয়াকফ বিল পাশ করে আইন করা হয়েছে এর বিরুদ্ধে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে। কোনো কোনো জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এর তীব্র ভাষায় নিন্দা জানায়। তিনি বলেন, এই ওয়াকফ আইন মুসলিমদের জন্যই অনেক ভালো হবে, এতে তারা অনেক উপকৃত হবেন। ভারতের আপামর জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে। এই সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য প্রদেশ বিজেপির নেতৃত্ব। Revolutionary transformations are happening in country. Our opposition, led by the Congress party and the TNC in West Bengal, they are creating false narrations, they are creating divisive narrations, and they are creating violent protests across this country, misleading people. It is very unfortunate. The Bharatiya Janata Party strongly condemns these kind of attacks, and the Bharatiya Janata Party requests the great people of India to ensure that you support our Prime Minister's initiative and ensure that the great cause for which this Amendment Act was enacted will be respected by everybody, all the other political parties, and we will all work together to ensure that our people, our 104 crore people, will get maximum benefit from this great amendment. Thank you. পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকাদের চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে ফিরতে পারলেও অশিক্ষক কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না। বহু তৎপরতার পর অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে মিলল সাড়া। পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকাদের চলতি বছর 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে শর্ত সাপেক্ষে নরম হলো শীর্ষ আদালত। শীর্ষ আদালতের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে ফিরতে পারলেও অশিক্ষক কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না। একযোগে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকুরি বাতিলে ভেঙে পড়তে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থা।
তাই সুপ্রিম রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার কিছুটা হলেও নরম হলো সুপ্রিম কোর্ট। তবে দুটো শর্ত আরোপ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। 31 মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন। 2, 31 ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে সুপ্রিম নির্দেশ ছিল 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। বৃহস্পতিবার রায়ে সেই সময়সীমা বাড়ানো হলো। তাতে কিছুটা হলেও স্বস্তিতে সরকারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজ্যের বিভিন্ন জনজাতি ছাত্র সংগঠন এবং তিপ্রা মথার ভূমিকাকে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জনজাতি ছাত্র সংগঠন এবং তিপ্রা মথার নেতৃত্বে এই আন্দোলন পুরোপুরি স্ক্রিপ্টেড। তিপ্রাসা জনগোষ্ঠীর আবেগ ও সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে, তাদের বোকা বানানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, এই ধরনের নাটকীয় আন্দোলনে কোনোদিন অধিকার আদায় করা যায় না। যদি সত্যিই রোমান স্ক্রিপ্টের প্রতি আস্থা থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে নামতে হবে। তিপ্রা মথা ও অন্যান্য রাজনৈতিক দল যারা এই দাবিকে সমর্থন করে তারা একত্রে গণতান্ত্রিক পথে আন্দোলন করতে পারে বলে এদিন বলেন তিনি। আমার দাবি থাকবে, Tipra Motha is serious to this demand. After this black and white minutes of the meeting held on 3rd March 2025, Tipra Motha has got no moral authority to be a part and parcel of this government. They should immediately pull out themselves out of this government, and I will rather invite them. Let Tipra Motha, Congress and other like-minded parties who are demanding for Roman script, let them take to the stage, let them fight it out. কিন্তু স্ক্রিপ্টেড আন্দোলন করে, লোক দেখান আন্দোলন করে তিপ্রাসা জাতি গোষ্ঠী, চীনের জাতি গোষ্ঠীকে বোকা বানানোর আর কোনো সুযোগ দেওয়া উচিত নয়। তিপ্রাসা জাতি গোষ্ঠী থেকে বোঝা। কলকাতায় সম্প্রতি অনুসন্ধান সোসাইটির উদ্যোগে শিশুদের শিক্ষা সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং নানা আঙ্গিকে আলোচনা করেন। এই আলোচনায় ত্রিপুরা থেকেও অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। কলকাতায় সম্প্রতি অনুসন্ধান সোসাইটির উদ্যোগে শিশুদের শিক্ষা সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং নানা আঙ্গিকে আলোচনা করেন। এই আলোচনার প্রথম বিষয় ছিল শিশুদের চিন্তাভাবনা, তাদের প্রয়োজন ও সুসংহত বিকাশ। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দিব্যগোপাল ঘটক, সঞ্জিত সেনগুপ্ত। প্যানেল ডিসকাশনের দ্বিতীয় বিষয় ছিল আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দেবব্রত মজুমদার, ডক্টর সৈয়দ নুরুস সালাম ও বিশিষ্ট সফটওয়্যার ডেভেলপার প্রশান্ত কুমার ভট্টাচার্য। অভিভাবকদের দায়িত্ব, শিশুদের সঠিক পরিবেশে বেড়ে ওঠা, স্মার্টফোনের ব্যবহার, এই সমস্ত বিষয় উঠে আসে প্যানেল ডিসকাশনে। জমজমাট এই পর্বের পর হয় মধ্যাহ্নভোজের বিরতি। কর্মশালার দ্বিতীয়ার্ধে আলোচনা হয় শিশুদের প্রথম শিক্ষক, তাদের অভিভাবক। এই আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মিলন দত্ত, প্রধান শিক্ষক সজলকান্তি মণ্ডল। এদিনের প্যানেল ডিসকাশনে সর্বশেষ বক্তব্যের বিষয় ছিল সার্বিক উন্নয়নে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। এই বিষয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন বিশিষ্ট লেখক ও শিক্ষা প্রশাসক মেজবাহার শেখ, প্রতিটি ইনস্টিটিউটের জাতীয় গবেষক সাবির আহমেদ। সবুজায়ন হবে কিভাবে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, এই বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেন ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। কিচেন গার্ডেন বিশেষজ্ঞ মনোজ রায় বলেন, বায়ু দূষণ আজ একটি বড় চিন্তার বিষয়। যেভাবে আমরা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি তা থেকে বাঁচতে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের স্কুল ও বাড়ির চারপাশে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেন তিনি। শুনছে দুইটাই দেখতে হবে, এটা বাস্তব। সে যাই হোক,
গিয়েছিলাম আজ থেকে সম্ভবত 6-7 বছর আগে জ্যাংরা এইচএস স্কুলে নাইমুল নিয়ে গিয়েছিলেন। ছাদ বাগান, খুবই সুন্দর ছাদ বাগান করেছিল। এই বিদ্যালয়েও দেখলাম গাছ আছে। তো যা সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে আসছে, হয়তো আগামী দিনে কলকাতা জলের তলায় চলে যাবে। প্যানেল ডিসকাশন অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন শেখ আলী আহসান, ডক্টর চন্দন মিশ্র, ডক্টর স্বাগতা বসাক এবং রাসনাউল আলম। এদিনের কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও লেখক আরফান আলী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন শাহাবুল ইসলাম, জওহরলাল নাইয়া, গৌরাঙ্গ সরখেল, নাইমুক হক ও খাদিমুল ইসলাম। অনুষ্ঠানটি হাইব্রিড মোড়ে পরিচালনা ও টেকনিক্যাল দায়িত্বে ছিলেন শুভজিৎ মাইতি। এদিনের কর্মশালার ভেন্যু লবণ হ্রদ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক সজল কান্তি মণ্ডলকে ধন্যবাদ জানায় অনুসন্ধান টিম। তিনি আরও জানান, অনুসন্ধানের এই কর্মকাণ্ড যেন ছড়িয়ে পড়ে চারিদিকে। সবশেষে অনুসন্ধান সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শশাঙ্ক শেখর মণ্ডল। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। 3 মাসের কন্যা সন্তানকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল জন্মদাতা বাবার বিরুদ্ধে। একবার নয়, বারবার কন্যা সন্তানটিকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশেষে বৃহস্পতিবার বোধজংনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো অভিযুক্ত বাবা। ধৃতের নাম গৌতম ঘোষ। অপরাধ একটাই, শিশুটির। সে কন্যা সন্তান হিসেবে জন্ম নিয়েছে। নিজের 3 মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করার গুরুতর অভিযোগ উঠল শিশুটির বাবার বিরুদ্ধে। আর এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হবার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে, খয়েরপুর দাসপাড়া এলাকার বাসিন্দা প্রাণ গোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত 1 বছর আগে বিয়ে করেন। এরপর তাদের ঘরে গত 3 মাস আগে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গৌতম ঘোষ। এরপর বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার প্রস্তাব দেয় গৌতম। তাতে তার স্ত্রী রাজি না হওয়ায় 3 মাসের এই ছোট্ট কন্যা সন্তানটিকে মারধর করা শুরু করে। পরে তার স্ত্রী সন্তানের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে গত 1 বৈশাখ বাড়ি থেকে বের হয়ে যায়। শুনে নেওয়া যাক ওই শিশুটির মা তার স্বামীর সম্পর্কে কি বলেছেন। বাচ্চাটার খালি মারধর করে। আচ্ছা, বাচ্চার বাবা কয় বাচ্চাটা এই মাইয়া হয়েছে দেখিয়া তার পছন্দ না, কয় এটা মাইয়া হয়েছে, এটারে বিক্রি করিলে 20,000 টাকায় খাইমু, নিজের মতো বাঁচমু, আর আমরা পরে একটা সন্তান নিমু খোলা। তো আমি কইছি আমি রাস্তাঘাটে থাকবো, তবে আমার মায়াটা আমি বিক্রি করতে চাই। আমি রাস্তাঘাটে খাইছি, মায়া হলে কি আমি মানুষ করি। আচ্ছা, কালকেও আমার বাচ্চাটাকে মারছে, এমনভাবে মারছে বাচ্চাটার পুরো শ্বাসটাস বন্ধ হয়ে গেছিল। তারপরে আজকে আমি নিরুপায় হইয়া বাইরে আইছি যে আমি কোনো অনাথ আশ্রমে থাকি, আবার এটারে বড় কইরা আমি একটা আশ্রয় নিব। আপনার নাম কি? আমার নাম মমতা মুরারি। আচ্ছা, বাচ্চার বয়স কত? 3 মাস। 3 মাস। আপনার স্বামীর নাম? গৌতম ঘোষ। কোন জায়গাতে বাড়ি আপনাদের? খয়েরপুর দাসপাড়া। আচ্ছা, তো এটা কি এই প্রথম হয়েছে নাকি আরও কোনো সময় হয়েছে? অনেকবারই মারছে বাচ্চারা, অনেকবারই মারছে। মাইরা সাইরা বাচ্চা একবারে মানে জায়গার মধ্যে পেচাপ টেচাপ হইয়া দিছে, এরকমভাবে মারছে বাচ্চাটারে। শুধু একদিন মারছে যে এমন না, প্রতিনিয়তই মারতে থাকে। এটা মাইয়া হয়েছে দেখে। মানে বাচ্চা আপনার মানে ওর মারার মূল উদ্দেশ্য হয়েছে আপনার বাচ্চা মেয়ে দীক্ষা সেরাই ওরে মারতে আছে। আচ্ছা, তো এই যে এত কিছু হয়েছে, এই বিষয়ে আপনি কখনো থানায় বা কোনো জায়গাতে গেছেন? এই বিষয়ে কোনো জায়গাতে আমি এখনো গেছি না, থানাতে আমি গেছি না বলতে পার্টির কাছে আমি কথা কইছি। পরে তারা সবাই মিলে আমার ফাটাই দিচ্ছিল। আমার একটা ধর্মত্ব আত্মীয় করছিলাম, একটা মা দেখছিলাম, তান বাসা ফাটাইয়া দিছিল যে এখানে তুমি থাকতা বাচ্চাটার মানুষ করবে। হে এখানে অব্দিও গেছে, গিয়া সেরে এখানে সবাই কথা দিয়ে আনছে যে আমি আর বাচ্চাটাকে মারতাম না, কোনো কিছু করতাম না, বাসার চলো। তো আর সময় হয়েছে অনেকবারই মারছে বাচ্চারা, অনেকবারই মারছে। মাইরা সাইরা বাচ্চা একবারে মানে জায়গার মধ্যে পেচাপ টেচাপ হইয়া দিছে, এরকমভাবে মারছে বাচ্চাটারে। শুধু একদিন মারছে যে এমন না, প্রতিনিয়তই মারতে থাকে। এটা মাইয়া হয়েছে। এদিনই যুব প্রেরণা সামাজিক সংস্থার চোখে পড়ে ওই মহিলা তার কন্যা সন্তানটি। ওই সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় তাদের কাছে। এরপর বুধবার যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা বোধজংনগর থানায় ঘটনাটি বিস্তারিতভাবে জানায়। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষকে খয়েরপুর স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বোধজংনগর থানার পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদটি প্রচারিত হবার
হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা রাজধানীর রাধানগর স্থিত একটি বেসরকারি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলে এবং শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়। শিশুর সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে জানা গেছে, শুক্রবার মা ও শিশুকে সরকারিভাবে হোমে নিয়ে যাওয়া হবে। আনুমানিক 2:30 একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে জিবি হাসপাতালে সিটের মধ্যে বসে আছিল। তখন ওই যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায়, তাদের সাথে কথা হয়, তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তারপর তাদেরকে যুব প্রেরণা সামাজিক সংস্থার তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের TCTCR শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্পলাইনের ডিসিপিউ স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর, সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। এখন বাচ্চাটা সুস্থ আছে, ডাক্তার চিকিৎসা চলছে। তো আমরা TCTCR এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন। আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায়, বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা কথা বলি এবং আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার এবং কীভাবে হোমে রাখা যায় সেই আলোচনার মাধ্যমে আমরা ওনাদেরকে। এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম ঘোষ সামাজিক সংস্থার প্রশ্নের মুখে পড়ে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ধরনের ঘটনায় অভিযুক্ত গৌতম ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এখন দেখার পুলিশ প্রশাসন অভিযুক্ত পাষণ্ড বাবা গৌতম ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। বৃহস্পতিবার করমছড়া বিধানসভা কেন্দ্রের ছামনুর মাছপাড়া এলাকায় নবনির্মিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শনে গেলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণ কাজের মান পর্যালোচনা করেন এবং তিনি জানান, বিদ্যালয় তৈরির ক্ষেত্রে যদি গুণগত মান বজায় না রাখা হয় তবে তা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা চাই প্রতিটি বিদ্যালয় হোক জাতি গঠনের একটি মজবুত স্তম্ভ। এদিন মন্ত্রী জানান, সময়ের কাজ সময়ে যাতে হয় এই বিষয়ে গুরুত্ব প্রদান করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, এই স্কুলটি এখানে নির্মিত হয়ে গেলে এই এলাকার জনগণের বিরাট উপকার হবে। রাজ্য সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলে তিনি জানান। এখানে মনু মাছলিতে আমাদের একলব্য নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আমরা আজকে দেখতে এসেছি, কারণ আমাদের যে স্কুলগুলি টাইমলি সময়ের কাজ সময় শেষ করতে হবে, তার জন্য বিশেষ করে আমাদের এই একলব্য স্কুল আমাদের জনজাতি ছাত্রছাত্রীদের জন্য এই অত্র লংটার ভ্যালির মধ্যে এই স্কুল যদি হয়, এখানের গরিব ছেলেমেয়েরা খুব উপকার আসবে। আজকে আমার সঙ্গে আছে আমার ওয়েলফেয়ার অফিসার সৌরভবাবু এবং সাব ডিভিশনের চেয়ারম্যান, এডুকেশনের সাব ডিভিশনের চেয়ারম্যান এবং আমার আরও ইঞ্জিনিয়াররা আছে, অফিসিয়ালরা আছে। আগামী দিন আমাদের জনজাতিরা যদি ডেভেলপমেন্ট করতে হয়, শিক্ষা ছাড়া কোনো দিন ডেভেলপমেন্ট করতে পারে। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাতে ফল মিষ্টি পেলেন গর্ভবতী মায়েরা। বুধবার দুদিনের সফরে বিলোনিয়া এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী BL বর্মা। তিনি কেন্দ্রীয় সরকারের খাদ্য, জনসংবরণ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিন ভারতচন্দ্রনগর ব্লকের অধীন নতুন নগর অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী BL বর্মা। সেখানে তিনি শিশুদের সাথে মিলিত হন, পাশাপাশি কথা বলেন মা এবং শিশুদের সাথে। মন্ত্রী সমাজ কল্যাণ দপ্তরের পোষণ কার্যক্রমে অংশ নেন এদিন। তিনি গর্ভবতী মায়েদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তারা খুশি।
गांव तलपुरा का विजिट कल से जो मेरा था, आज यहाँ से आंगनबाड़ी केंद्र पर आने से शुरू हुआ है और इस आंगनबाड़ी केंद्र में आकर के मैं बहुत अच्छा महसूस कर रहा हूँ। माननीय प्रधानमंत्री का जो विज़न है, हमारी जो होने वाली माताएं हैं, जो हमारी गर्भवती हमारी बहनें हैं, आज उनके लिए पोषण की किट भी मैंने देने का काम किया है। और जिस तरह से इस आंगनबाड़ी केंद्र को सजा करके और उनके साथ साथ पोषण की किट देने के साथ साथ अपने हाथों से उनको मैंने मिठाई खिला करके शुभकामनाएं भी दी हैं कि वो एक अच्छे स्वस्थ बच्चे को जन्म दे करके इस देश के लिए एक इस तरह का वातावरण। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার কমলপুরের হালাহালিতে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস, প্রাক্তন সম্পাদক ও বর্ষিয়ান নেতা রঞ্জিত ঘোষ সহ অন্যান্য স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মীরা। এই সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস। আজ কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধিতে গোটা দেশে যে নাবিশ্বাস হতে শুরু করেছে, তার মধ্যে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি, এরই সঙ্গে গোটা দেশে যেটা সবচেয়ে বেশি প্রতিক্রিয়া, দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার কাঠামোকে যেটা আঘাত করছে ওয়াকফ আইন, এর বিরুদ্ধে আলহালি বাজারে সিপিএমের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। এই প্রতিবাদ মিছিল শেষে আমরা সভা সংগঠিত করব। আমাদের দাবি হচ্ছে যে মূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস উঠতে শুরু করেছে, এমনিতেই বেকারি তীব্র আকার ধারণ করছে, কৃষকদের অবস্থা খুব কঠিন, গোটা দেশে কৃষকের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। তাতে এই রকম একটা চরম অবস্থার মধ্যে জিনিসপত্রের দাম এটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। কেন্দ্রীয় সরকার মুখে এক কথা বলছে, কাজে আরেক কথা বলছে। কেন্দ্র রাজ্য সরকারের এই জনবিরোধী নীতির প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছেন। শ্রমিকদের স্বার্থে মজুরি পাইয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট ব্লকের ভিডিও ডক্টর সুদীপ ভৌমিকের কাছে ডেপুটেশন প্রদান করেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। তিনিও তাদের এই ডেপুটেশন গ্রহণ করে ঘটনার তদন্তক্রমে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মজুরি পায় এই বিষয়ে আশ্বাস প্রদান করেন।
রেগার কাজ করেও সঠিকভাবে মজুরি পাচ্ছে না শ্রমিকরা। এই অভিযোগের চিত্র রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়ই সামনে আসে। এমনই ঘটনা সামনে আসে কুমারঘাট থেকে। বৃহস্পতিবার এই ইস্যুতে পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট ব্লকের ভিডিও ডক্টর সুদীপ ভৌমিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী জানায় যে তাদের কাছে জানানো হয় যে কুমারঘাট ব্লকের আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় বিগত দিনে শ্রমিকরা রেগার কাজ করে সঠিক মজুরি পাচ্ছে না, তাই তাদের স্বার্থে এই ডেপুটেশন প্রদান করা হয়। এদিন কুমারঘাটের আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় ল্যান্ড লেভেলিং নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন যুব কংগ্রেস নেতৃত্বরা। তারা আরও জানান, কুমারঘাট ব্লক এলাকায় পাবিয়াছড়া বিধানসভা ও ফটিকরায় বিধানসভা এলাকায় বিভিন্ন স্থানে শ্রমিকদের কাছ থেকে অ্যাডভান্স পয়সা নেওয়া হয়। তারপর দেখা যায় শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে জেসিবির মাধ্যমে কাজ করানো হয়। সেটা বন্ধ করে শ্রমিকদের দিয়ে কাজ করানোর জন্য বার্তা রাখেন পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী। সঠিক তাদের ন্যায্য মজুরি পাইতেছে না। তদ্রূপ ঘটনা আমাদের এই কুমারঘাট ব্লকের আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতেও সেম ঘটনা। লোকেরা আজকে থেকে 4 মাস আগে রেগার কাজ করছে, করার পর আজকে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা রেগার হাজিরা ন্যূনতম যেটা তাদের মজুরিটা এটা এখনো পাইছে না। তো এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ আছে আজকের থেকে ধরেন না 4-5 দিন আগে। তো যাই হোক, আমি বিডিও সাহেবের সাথে ফোনে আমি আলাপ করছি। বিডিও সাহেব এই পয়লা বৈশাখের কারণে বিডিও সাহেব এখানে আসলেন, তো আজকে আইসেন, তো তাই না আমার সময় দিচ্ছেন, এটা লাগে ধন্যবাদ। তো আমি বিডিও সাহেবের কাছে এই বিষয়টা তুলে ধরছি যে আমাদের কাছে 4-5 দিন আগে একটা অভিযোগ আছে, একবার না ধরুন 1 সপ্তাহ আগে অভিযোগ আছে যে 4 মাস আগে কাজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত রেগার হাজিরাটা মানুষে পাইছে না। আর আরেকটা অভিযোগ আছে, এটা স্পেসিফিক আমি আম্বেদকর নগর 2 নম্বর ওয়ার্ডের কথা বললাম, স্পেসিফিক একটা ওয়ার্ড। এটা ল্যান্ড লেভেলিং হয়েছিল, ল্যান্ড লেভেলিং অফ ওয়েস্ট ল্যান্ড ইন ফেভার অফ ভবত বিষয়ে উত্থাপিত হয়েছে যে শ্রমিকদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়েছে। জেসিবি কাজ করবো বলিয়া, যেমন কারোর 1 সপ্তাহের কাজ তো তার কাছ থেকে 500 টাকা নেওয়া হয়েছে, কারো 2 সপ্তাহের কাজ তার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে। যে টাকা নেওয়া হয়েছে এবং টাকার ভিডিও ফুটেজটা পর্যন্ত শ্রমিকরা কাছে আছে। দেখ এখানে আমি নাম কইতে অনিচ্ছুক, কার কাছে আছে বা কে নিছে টাকাটা অনিচ্ছুক। তো এরকম আমাদের কাছে অভিযোগ আছে। আমি বিডিও সাহেবের কাছে আজকে এই বিষয় নিয়ে আমি কথা কইছি, যাতে 4 মাস আগে যে কাজটা হয়েছে যাতে অতি সত্বর যাতে তাদের টাকাগুলো যাতে বিডিও সাহেব যাতে মানে রিকভারি করে দিয়া দেন শ্রমিকের টাকাটা। বিডিও সাহেব এদিন ডেপুটেশন গ্রহণ করে ঘটনার তদন্তক্রমে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মজুরি পায় এই বিষয়ে আশ্বাস প্রদান করেন ব্লকের ভিডিও। ওনারা এসেছেন আম্বেদকর পঞ্চায়েতে যে রেগার কাজ হয়েছে, রেগার শ্রমিকরা মজুরি পাননি সেই দাবি দেওয়া নিয়ে এসেছেন। এবং একটা পার্টিকুলারলি ওয়ার্ড নাম্বার 2 এটা কাজের ল্যান্ড লেভেলিং কাজের, ওই কাজের শ্রমিকরা এখন রেগার মজুরি পাননি, সেটা নিয়ে জানতে এসেছে। তো আমি ওনাদের অ্যাপ্লিকেশনটা রেখেছি, কাজের ডিটেলস আমরা ইনকোয়ারি করব এবং শ্রমিকরা যাতে অতি সত্বর মজুরি পায় সেই দিকে আমরা স্টেপ নেব। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বকেয়া রেগা মজুরির দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা অবশেষে সড়ক অবরোধ করল। বৃহস্পতিবার গন্ডাছড়া আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনির মুখে অবরোধ সংগঠিত করে তারা। এদিন ছিল গন্ডাছড়ার সাপ্তাহিক হাট। অবরোধের জেরে ব্যাহত হয় হাট। বকেয়া রেগা মজুরির দাবিতে বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনির মুখে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেগার বকেয়া মজুরি প্রদান করা হচ্ছে না। এদিন প্রত্যন্ত এলাকা থেকে শাকসবজি নিয়ে আসা জনজাতি পরিবারের লোকজন আটকা পড়েন অবরোধের কারণে। অবরোধে আটকে পড়ে সরকারি কর্মচারী ও ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। অবরোধের কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে উঠে এদিন। রেগা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিউ ভগীরথ কলোনি এলাকায় শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করছে না তাই বাধ্য হয়ে এদিন সকালে রাস্তায় বসেন তারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েতের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন অতি সত্বর সমস্যার সমাধান করা হবে। তাই আশ্বাসের ভিত্তিতেই পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। কাছাচিনি বগির পঞ্চায়েত থাইয়া গন্ডা ছাড়ানি চাং জায়গা রামায়া কিনে তোমার 20 লেবার কিনে তোমার 30 লেবার কিনে তোমার 40 লেবার বুসুস কাউ দায়ের নি ছামানে তাবো সং
आंगो 6 मास 4 मास काखा रामाया जों सब बुरा बुरि हातां खौै हार जुत माने जों ताव रामाया इरा इ बुगिर कलनिया बुरु कायनि थिका हाया नाय रमाया रेगान कामायानो बागै जों गांगा हाया साया नाय रमाया जों बुसुआ हाथिनि परथा पाइरमिया जों नारका पाइमिया थालिकति पाइमिया जों थिनि समया इयो माइम जानाय दङ क्रिम जाया दङ हे जे आंगा माइरो रेसन का तोना रो के माइम सागो ला रेसन का करे लेबार का सबे माइ जानाय राव बाव रेगार का रामायानो बागै माइम जाया मा दङ তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। এখন দেখার সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।